আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ভোট এই বিষয়ে একটু আপনাদের আপডেট দেওয়ার দরকার সেটা, কারণ আপনারা জানেন যে আমরা মোটামুটিভাবে আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে এখন পর্যন্ত 3,10,414 জনের নিবন্ধন আমরা কমপ্লিট করতে পেরেছি। আর পাশাপাশি আপনারা জানেন যে 3 শ্রেণীর মানে মানুষ আমরা এখানে দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একটা হচ্ছে সরকারি চাকরিজীবী, একটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এবং যারা আইনি হেফাজতে আছেন। তো এদের জন্য যে আমাদের অ্যাপ, যেটা আমরা সেই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে, যেটা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি তাদের অ্যাপটা ডাউনলোড এখন করতে পারবেন। আমরা এখনো ওই অ্যাপল স্টোরের যেটা আইফোন ব্যবহারকারীদের ওই অনুমোদনটা এখনো পাইনি, যদিও একসাথে আমরা অনুমোদনটা প্রসেস করেছিলাম, কিন্তু আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমের যেটা আছে সেটা থেকে আমরা এই ডাউনলোড করতে পারছি। এবং আমরা আশা করছি যে আগামী তফসিল ঘোষণা পরপর থেকেই যারা দায়িত্ব পালন করবেন তারা এটা নিবন্ধন করতে পারবেন। এখানে একটু গ্যাপ আছে, সেটা হচ্ছে যে যারা নির্বাচনী দায়িত্বে থাকবেন এদের তালিকাটা তো আপনার প্রকাশ করা হয়, রিটার্নিং অফিসাররা করেন। তো রিটার্নিং অফিসাররা যতক্ষণ না পর্যন্ত করছেন ততক্ষণ পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকবে, তবে সেটা নিঃসন্দেহে দীর্ঘায়িত হবে না। আগামী সপ্তাহে আমরা এটাকে কমপ্লিট করতে পারবো এবং আমার মনে হয় যে এটা 16 বা 17 তারিখ থেকেই আমরা এটা শুরু করতে পারবো। আইনি হেফাজতে যারা আছেন তাদের জন্য নিবন্ধনের সময়টা আমরা মোটামুটিভাবে যেটা নির্ধারণ করেছি 21শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বরের মধ্যে আমরা এই আইনি হেফাজতে যারা আছেন তাদের ভিতরে যারা নিবন্ধন করতে চান তাদের এটা সম্পন্ন করা হবে। আর লাস্ট যে সেগমেন্টটা হচ্ছে যারা নির্বাচনের সরাসরি দায়িত্বে থাকবেন তাদেরটা আরেকটু সময় লাগবে, তার কারণ হচ্ছে যে ডেপ্লয়মেন্ট প্ল্যানের উপরে তাদেরকে নির্ভর করছে। আমরা তো ঠিক জানি না যে কাকে কাকে কোথায় কি ডেপ্লয়মেন্ট করা হবে, তবে আরও রিটার্নিং অফিসাররা যখন আপনার এটা ঠিক করে দিবেন তারপর পরই অন্ততপক্ষে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিবন্ধনটা শুরু হয়ে যাবে, যেটা আমি বলেছি আগামী 16 বা 17 তারিখ থেকে শুরু করা হবে। এর পাশাপাশি আরও কিছু স্ট্রাকচারাল আমি বলবো যে একটু লিমিটেশন আমরা ফেস করছি। সেই লিমিটেশনসগুলোর ব্যাপারে আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং যে পদ্ধতির সাথে যিনি আমাদের মাননীয় সম্মানিত টিম লিডার আছেন ব্রিগেডিয়ার সালেম স্যার, উনি আপনাদেরকে একটু আপডেট করবেন। স্যার, ওভার টু ইউ। আপনার আচ্ছা আচ্ছা বলেন, প্রশ্নটা কি? পলিটিক্যাল পার্টিগুলো এখনো নির্বাচনী পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করছে। আপনার তফসিলের পর লেভেল প্লেইং ফিল্ড কতটুকু ঠিক করতে পারবেন এবং ইলেকশন কমিশনের যে ক্ষমতা রয়েছে সেটা কতটুকু প্রয়োগ করতে পারবেন, এই বিষয়গুলো আপনারা কতটুকু প্রস্তুতি নিচ্ছেন কিংবা কি অ্যাকশনে যাবেন আপনারা তফসিলের পরে? আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে কতগুলো পরিপত্র দেওয়া হয় এবং সেই পরিপত্রগুলো রেডি করা আছে, আমরা করব। এবং লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সবটুকুই নিশ্চয়ই নিশ্চিত করব যাতে কেউ অন্তত পক্ষে কোনো অভিযোগ না করতে পারেন। এখন কথাটা হচ্ছে যে এটা তো আমাদের দিক থেকেও যারা এর সাথে জড়িত রাজনৈতিক দলের তাদেরও সদিচ্ছার ব্যাপার থাকতে প্রাসঙ্গিক। আমি বিশ্বাস করি, আমি আস্থা রাখি এবং আমি এটা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে সবাই সহযোগিতা করবেন। এখন আমার আশাবাদ নিশ্চয়ই বাস্তবায়িত হবে, এইটুকুই আমি বলতে পারি। কেউ যদি না মানেন তাহলে তার জন্য আইনগতভাবে যে ব্যবস্থাটা আছে সেটা নেওয়া হবে। হ্যাঁ, ওটা আমরা সংশোধনের কাজটা করছি, যথাসময়ে জানতে পারবেন। 300 আসনের তফসিল কি 300 আসনের না দিয়ে উপায় আছে? শোনেন, তফসিল তো 300 আসনেরই দেওয়া হবে, ঠিক আছে? তফসিল 300 আসনেরই দেওয়া হবে। আমি তো আপনাকে বললাম যে গাজীপুর এবং বাগেরহাট নিয়ে যে কথাটা, যে বিষয়টা আসছে সেটা নিয়ে আমরা কাজ করছি। এটা তো খুব মাননীয় আদালতের আদেশ অনুযায়ী একটা সংশোধনীটা নেওয়া হচ্ছে।
রিটার্নিং অফিসার যারা হবেন তারাই রিটার্নিং অফিসার হবেন। আচ্ছা, এটা যথাসময় পরিপত্রগুলো তো পাবেন। অগ্রিম কথাটা আমার জন্য বলা কি সহনীয়? তফসিল তো সন্ধ্যা 6টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বলবেন, তারপরে আমাকে বলেন যে তফসিল ঘোষণা হয়েছে, এটা হয়নি, তখন আমি বলতে পারি। আগে তো বলাটা কি সমীচীন? আপনাদের কর্মকর্তা কাউকে কি দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা? আবার এই একই তো প্রশ্ন যে তফসিল ঘোষণার পরে রিটার্নিং অফিসারদের কথাটা আসবে, আগে থেকে এই জিনিসটা আমার বলাটা উচিত না। তফসিলের পর কি প্রশাসনিক দিক দিয়ে কি আপনারা রদবদল করবেন? মানে রদবদল এরকম কোনো আপনাদের? রদবদল একটা চলমান প্রক্রিয়া, যেখানে যার যতটুকু প্রয়োজন হবে তারা করবেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বা প্রয়োজন অনুমতি যদি যেটা প্রাসঙ্গিক হবে তারা সেভাবে নেবেন, কিন্তু এটা তো বন্ধ করা যাবে না। প্রয়োজন ব্যাপারটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে বা সম্মতি সাপেক্ষে বা পরামর্শ সাপেক্ষে সেভাবে জিনিসটা আগাবে। এখন কয়জনকে অনুমতি দেওয়া হবে আর কয়জনকে দেওয়া হবে এই ধরনের পূর্ব ধারণা রাখাটা সমীচীন নয়। আমার মনে হয় যে এখন আমার শ্রদ্ধেয় স্যারের কাছে দেওয়া উচিত, উনি বাকিটুকু বলবেন। ধন্যবাদ স্যার। স্যার প্লিজ। অনেক ধন্যবাদ স্যার। আমাদের আউট অফ কান্ট্রি ভোটিং এর প্রসেস আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। সবচেয়ে বড় সুখবর হচ্ছে আমরা আজ পর্যন্ত এটা বন্ধ করি নাই। অনেক ধরনের ঘটনা ঘটছে যেটা সাইবার জগতে ঘটে, তারপরে আমাদের টিম আইডেন্টিফাই করা, ডিটেক্ট করা, রেসপন্ড করে এগিয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেক সপ্তাহে 2 দিন বিভিন্ন দেশের দূতাবাস, মিশন প্রধান বা প্রতিনিধির সাথে আমাদের মিটিং হয়। আজকেও আছে বিকাল 5:30টায়। ওখান থেকে ওনারা আমাদের যেই জিনিসটা জানিয়েছেন সেটা আমাদের গর্ব করার কথা সবার। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা দূতাবাসের সাথে এভাবে সমন্বয় কেউ করে নাই। তো এই যে বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার পিছনে নির্বাচন কমিশন কাজ করছে সবাইকে সাথে নিয়ে। তো আমাদের সব দূতাবাস, মিশন প্রধান, ডাক বিভাগ, স্ব দেশের ডাক বিভাগ, এমনকি আমাদের জেনিভাতে পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ আছেন, ওখানে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের হেডকোয়ার্টার অবস্থিত, ওনাদের সাথেও সরাসরি সম্পর্ক। সো পুরো বিশ্বে 120টা দেশের উপরে বিভিন্ন ডিপার্টমেন্ট, সংস্থা, সবার সাথে সমন্বয় করে আমরা আগাচ্ছি। এখানে এখন আপনারা সবাই জানেন যে ঠিকানা সংশোধনের কাজ আমরা 7টা দেশে ওপেন রেখেছি, বাকি দেশগুলা রাখি নাই, বিকজ দরকার হয় নাই। বেশিরভাগ দেশই ঠিকানা ঠিক মতো দিয়েছেন, আমাদের সম্মানিত ভোটাররা ঠিক মতো দিয়েছেন। কিছু এক্সেপশন এখানে আছে যে সংযুক্ত আরব আমিরাতে ওখানে ইন্টারনালি যদি কেউ ওনার পোস্টাল ব্যালট ব্যক্তিগত ঠিকানায় চান, 30 দিরহাম করে পে করতে হয় ওখানে। সো এটা ওদের দেশের সিস্টেম। আমরা সব যারা নিবন্ধন করছেন সবাইকে আমরা পোস্ট নোটিফিকেশনের মাধ্যমে জানাচ্ছি, যদি পোস্ট অফিস বক্স দেন তাহলে কোনো পেমেন্ট ইন্টারনালি লাগবে না। তারপরে আমরা ডাক বিভাগের সাথে সমন্বয় করছি এই পেমেন্টটা কিভাবে ডাক বিভাগের মাধ্যমে প্রদান করা হয়। সো এটা এখনো ফাইনাল হয় নাই। আমরা চেষ্টা করছি বাংলাদেশি ভোটাররা যাতে পেমেন্ট না দেন, আর যদি দেখা যায় পারা যায় না তখন ওনাদের অপশনই আমাদের যেতে হবে। এরপরে হচ্ছে কাতার সুন্দর একটা ভূমিকা নিয়েছে। কাতারে আমাদের দূতাবাস, বাংলাদেশের দূতাবাস, ওই দেশের কাতারি পোস্টের সাথে পোস্টাল বক্স আলাদা নিয়েছেন 18টা। এই 18টা আবার ওই দেশের আমাদের ভোটারদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক, যাতে ওই বক্সে ওনারা ওনাদের অ্যাড্রেস দেন, ওখানে যেন ওনাদের পোস্টাল ব্যালটটা চলে যায়। আর লাস্টলি হচ্ছে ইরানের থেকে আমাদের ইরান থেকে জানিয়েছি ইন্টারন্যাশনাল পোস্টাল সিস্টেম এখন ওখানে কাজ করছে না। এই জন্য আমরা দূতাবাসের মাধ্যমে কিভাবে করা যায় নিবন্ধন প্রক্রিয়া চলছে, বাট খুব কম। সো তেহরানস্থ দূতাবাসের কর্মকর্তা আরও তেহরানবাসী, ওখানে যারা প্রবাসী আছেন ওনাদেরকে নিয়ে আমরা কিভাবে ডিপ্লোম্যাটিক ব্যাগ ব্যবহার করে এটা সমাধান করব, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা সমন্বয় করে অচিরেই একটা সিদ্ধান্ত দিয়ে দিব। অনেক অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন করি স্যার, সেটা হচ্ছে যে আপনাদের গেজেট করবেন বাগেরহাট গাজীপুরে, বুঝতেছি, যখন আপনি ব্রিফিং করতেছেন তখন আরেকটা খবর আসছে যে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদ ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করে ইসি গেজেটকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। স্যার এইভাবে কি চলতে থাকবে কিনা এবং শেষ পর্যন্ত নির্বাচন কি হবে? শোনেন, করতে থাকবেন কিনা? একটা জিনিস আমাদেরকে সবাইকে মনে রাখা দরকার, মাননীয় আদালতের স্বাধীনতা বা তাদের অধিক্ষেত্রের সম্পর্কে কোনো মন্তব্য নির্বাচন কমিশন থেকে করার সুযোগ নেই।
আমরা যেটা আপনি বললেন এটা আমি জাস্ট এখানে আসার আগেই এটা আমার কানে এসছে, অর্ডারটা পাই, তারপরে দেখবো যে এখানে কি করা হবে। ঠিক আছে, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রবাসে কত ভোটার আপনাদের কোনো আইডিয়া আছে কিনা? প্রবাসী আমাদের কত ভোটার আছে? আমাদের প্রায় 13 কোটি ভোটার। প্রবাসে কত ভোটার এটার কোনো আইডিয়া আছে কিনা? কিন্তু আপনাদের টার্গেট এখন পর্যন্ত, যেহেতু আমরা অনেকদিন হয়ে গেছে, কত নিবন্ধন হতে পারে টার্গেট? আমাদের প্রাথমিকভাবে নিবন্ধনের পোস্টাল ব্যালটে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমিত সংখ্যাটা হচ্ছে 10 লক্ষ। তার ভিতরে প্রবাস থেকে আছেন 3,10,505 জন এখন পর্যন্ত, আর বাকিটা হচ্ছে যে ইন কান্ট্রি। এইটা হচ্ছে আমাদের এটা 10 লক্ষ যদি অতিক্রম করেন তখন আমরা অ্যানাদার 10 লক্ষের জন্য আমরা আমাদের বাফারটা ওপেন করব। আর আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রবাসে কতজন ভোটার আছেন, এ সংক্রান্ত আসলে কোনো সঠিক পরিসংখ্যান আমরা বিভিন্ন জায়গা থেকে পাইনি। তবে আমাদের অনুমান মোটামুটিভাবে 1 কোটি থেকে 1,05 লক্ষের কাছাকাছি। এখন ব্যাপার হচ্ছে নিবন্ধন করাটা তো হচ্ছে ভোটারের ইচ্ছার উপরে নির্ভরশীল। এখন আমরা এইটার অনুমান করে রেখেছি এবং সেই কারণে আমরা 10 লক্ষ, কেননা 10 লক্ষ যদি ওপেন করলাম, 50 লক্ষ ওপেন করলাম, তাহলে আমাদের 50 লক্ষ ব্যালট প্রিন্ট করতে হবে এবং সেটা একটা অপচয় যদি হয় তাহলে সেটা নিঃসন্দেহে আপনারা তখন আমাদেরকে বলবেন আমরা কেন হিসাব করিনি। সেই জন্য আমরা 10 লক্ষের একটা করে গ্যাপ নিয়ে আমরা করছি। নিবন্ধনে নারীর অংশগ্রহণ খুব নিবন্ধনে কম। এটা নির্ভর করে যিনি নিবন্ধন করছেন তার উপরে। এটা আমি কি করে এখান থেকে বলবো? সীমানা নিয়ে স্যার কোর্টে তো স্যার মামলা করা যায় না স্যার, এই কথাটা আপনারা বলছেন না, আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি তাহলে স্যার? ব্যাপার আছে যে মামলা করা যায় না। আপনি আদালতের অধিক্ষেত্র সম্পর্কে আমাকে বলতে বলছেন। আদালতের অধিক্ষেত্র সম্পর্কে বলার এখতিয়ার বোধহয় আমার নেই। আইনে এটা আদালত যদি কগনিজেন্সে নিয়ে থেকে থাকেন সেটা তো আমরা আদালতে নিশ্চয়ই বলা হচ্ছে। তারপরেও যদি আদালত সেটা বিবেচনায় না নেন তখন সেক্ষেত্রে আমাদের রায়গুলো আপনাদের ক্ষমতা খর্ব করছে কিনা, রায়গুলো আমাদের ক্ষমতাকে খর্ব করছে কিনা আপনি যদি বলেন তাহলে এক অর্থে এটা একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে আছে, সেটাও সত্যি কথা। আমরা সেটাই ওনারই কথা। আমাদের আমাদের একটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, খর্ব আর প্রশ্নবিদ্ধের ভিতরে পার্থক্য আছে। খর্বটা হচ্ছে বাতিল আর প্রশ্নবিদ্ধ হচ্ছে কোশ্চেনেবল, যেটা উইচ ক্যান বি চ্যালেঞ্জড। আপনাদেরকে ধন্যবাদ।